চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আবার বিক্রম বেতালের আরেকটা গল্প মনে আছে তো? সেই বীর রাজা বিক্রমাদিত্যের কথা। রাজা অনেক কষ্টে শিরীষ গাছ থেকে ঝুলন্ত সব নামিয়ে আনলেন, কিন্তু পথ চলতে চলতে সেই সব কথা বলে উঠল। সাহসী রাজা একটুও ভয় পেলেন না, বরং সবের প্রশ্নের সঠিক উত্তর দিলেন। শর্ত অনুযায়ী সব ফিরে গেল আবার সেই গাছে। ওই দেখো ছোট্ট বন্ধুরা, রাজা মশাই আবার সেই গাছ থেকে সব নামিয়ে আনছেন। আবার শুরু হলো রাজা বিক্রমাদিত্য ও বেতালের পথ চলা। আবার আমাকে নামিয়ে আনলেন মহারাজ। আনলাম। আবার তো সেই দুক্রোশ পথ। হ্যাঁ, জানি তো। আমি কিন্তু চুপ করে থাকবো না। সেটাও আমি জানি। জানেন? আর কি জানেন মহারাজ? আগের বারের মতো তুমি আবার আমাকে গল্প শোনাবে। একদম সঠিক। আর গল্পের শেষে করব প্রশ্ন। আর আবার মনে করিয়ে দিই, আপনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আমি কিন্তু ফিরে যাব আবার সেই শিরীষ গাছে। আর যদি সঠিক জবাব জেনেও না বলি, তবে আমার মৃত্যু হবে। ঠিক ঠিক। তবে এবার শুরু করি মহারাজ। শুরু করো, শোনাও তোমার গল্প। বলো প্রহরী, কি বার্তা নিয়ে এসেছো? রাজামশাই, একজন বলশালী পুরুষ এসেছেন আপনার সাথে সাক্ষাৎ করতে। বেশ, তুমি তাকে রাজসভার পথ দেখিয়ে দাও। আমি তাকে সভায় আসতে নির্দেশ দিলাম। প্রণাম রাজামশাই। তোমার পরিচয় দাও। আমি বীরবর, দক্ষিণ দেশে বাড়ি। আমি রাজদূতের মুখে খবর পেয়েছি যে আপনার রাজপ্রাসাদের রাজকোষাগারের হিসেব পরিদর্শকের সন্ধান করছেন। আমি সেই জন্যই এসেছি। বেশ, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি তোমাকে আমার রাজকোষাগারের হিসেব পরিদর্শকের জন্য নিযুক্ত করলাম। বলো, এই জন্য তুমি কি চাও? রাজামশাই, আমি আপনার দাস। আপনার আদেশ আমি যথাযথ রূপে পালন করব। তবে এর জন্য আমার রোজ 100 স্বর্ণ মুদ্রা লাগবে। রোজ 100 স্বর্ণ মুদ্রা? কিন্তু এত স্বর্ণ মুদ্রা প্রতিদিন তোমার প্রয়োজন কেন? প্রয়োজন আছে রাজামশাই। প্রয়োজন আছে? প্রতিদিন যখন 100 স্বর্ণ মুদ্রা দাবি করছে, তাহলে হয়তো এই বীরবরের কোনো অস্বাভাবিক গুণ আছে। কয়েকদিন ওকে এই কাজে নিযুক্ত করে পরীক্ষা করা যাক, দেখি ফল কি হয়। রাজামশাই, আমি আপনার কাজের জন্য সঠিক মানুষ। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, আমি বুঝেছি। তুমি আজ থেকেই রাজপ্রাসাদের রাজকোষাগারের হিসাব পরিদর্শকের জন্য নিযুক্ত হলে। আপনি যা বলবেন রাজামশাই।
আজকের মতন রাজসভা স্থগিত। এমন করে বেশ অনেক দিন কেটে গেল। প্রতিদিনই বীরবর বাড়ি ফেরার সময় 100 স্বর্ণমুদ্রা নিয়ে যায়। রাজা যখন যা আদেশ করেন তখন বীরবর ঠিক সেই কাজটাই করেন। প্রতিদিন বাড়ি গিয়ে বীরবর 100 স্বর্ণমুদ্রাকে 2 ভাগে ভাগ করেন। 1 ভাগ রাখেন ব্রাহ্মণ সেবার জন্য, আর অন্য ভাগ রাখেন বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী এবং বহু কাঙালের জন্য। এছাড়া যতটুকু বাঁচে সেইটুকু রাখেন নিজের স্ত্রী এবং পুত্রের জন্য। এভাবেই তার দিন কাটতে থাকে। বীরবর, তোমার ওপর রাজকোষাগারের দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হয়েছি। রাজামশাই, রাজামশাই। আরে বীরবর, এসো এসো, বলো কি বলবে। রাজামশাই, প্রতিদিন যাওয়ার আগে আমি যেমন আপনাকে হিসেব দিয়ে যাই, ঠিক তেমনি আজও আপনাকে হিসেব দিতে এসেছি। আমি তোমাকে এই কাজের দায়িত্ব দিয়ে খুব নিশ্চিন্ত হয়েছি। আমি আপনার দাস, আপনার আদেশ পালন করা তো আমার কর্তব্য। রাজামশাই, এই হিসেবের খাতা আমি রেখে যাচ্ছি, আপনি একটু দেখে রাখবেন। বেশ, আর শোনো, তোমার 100 স্বর্ণমুদ্রা আমি মন্ত্রীর কাছে দিয়েছি, তুমি নিয়ে যেও। আজ্ঞে মহারাজ। অনেকক্ষণ থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু কাউকে যে দেখতে পাচ্ছি না। তাহলে কি একটু এগিয়ে গিয়ে দেখব কোথাও কেউ আছে কিনা? হ্যাঁ, সেটাই ঠিক হবে। আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি কে কাঁদছে। এত রাতে কান্নার শব্দ পেয়ে বীরবর কোথায় গেল? কি করতে চায় ও? না, আমাকে তো একবার দেখতেই হচ্ছে। আমি এক্ষুনি বেরোবো। আমাকে দেখতেই হবে এই নিশুতি রাতে বীরবর কান্নার শব্দ শুনে গেল কোথায়। দেবী মা, জানি না কেন আমার মনটা খুবই বিচলিত হয়ে আছে। তুমি সব কিছু রক্ষা করো মা, আমার রাজ্য রক্ষা করো মা, তুমি আশীর্বাদ করো। মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে, কিন্তু এই নিশুতি রাতে কেই বা পিছু নেবে আমার? এত অন্ধকারে কাউকেই তো দেখতে পাচ্ছি না। কিন্তু আমার যে মনে হলো কেউ আমার পিছনে। এগিয়ে কান্নার শব্দটাও যে জোরালো হয়ে যাচ্ছে। জানি না এমন কোন অবলা নারী বিপদে পড়েছে। না, আর দেরি করা চলবে না, আমাকে গিয়ে দেখতেই হবে। মনে হচ্ছে বীরবর কিছু বুঝতে পারেনি। আমিও আরো একটু এগিয়ে গিয়ে দেখি বীরবর কোথায় গেল।
কে তুমি? কে তুমি মা? তুমি এই অবস্থায় এই নিশুতি রাতে এখানে কি করছো? তোমার কি হয়েছে? এখানে বসে তুমি কাঁদছো কেন মা? তুমি যদি না বলো তাহলে আমি কি করে জানবো মা যে তোমার কি হয়েছে? তোমার অশ্রুপাতের কারণই বা কি? বলো মা, বলো। আমি রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী? আমি দেবী মূর্তিতে পূজিত রাজলক্ষ্মী। তুমি দেবী মা রাজলক্ষ্মী? তবে মা, তোমার এই অবস্থা কেন? তুমি এখানে বসে কেন কাঁদছো? আমার আজ নিজেকে খুব অসহায় লাগছে। আমি এখন কোথায় যাব? আমি যে কিছুই বুঝতে পারছি না। তুমি এসব কি বলছো? আমাকে একটু বুঝিয়ে বলো মা। বলো মা, তুমি তোমার কি হয়েছে? কেন তুমি এমন ভাবে কাঁদছো মা? বলো। তুমি জানতে চাও আজ আমার এই অবস্থা কেন হলো? শোনো তাহলে। সেই নারীর কাছ থেকে বীরবর জানতে পারলেন রাজসভায় নানা রকম অন্যায় চলছে, মানুষদের উপর চলছে অত্যাচার। রাজবাড়িতে দেবী লক্ষ্মী আর থাকতে পারছেন না, তাই তাকে রাজবাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর তারপরেই ঘটবে রাজার মৃত্যু। এই রকম অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আমি তাই রাজবাড়িতে আর থাকতে পারবো না। তাই আমি চলে যাচ্ছি রাজবাড়ি ছেড়ে। কিন্তু মা, তুমি চলে গেলে রাজামশাই মারা যাবেন, তার কি হবে? আমি এই অত্যাচার সহ্য করে আর থাকতে পারবো না রাজবাড়িতে। মা, এই বিপদের কি কোনো প্রতিকার নেই? কোনো উপায় কি নেই রাজামশাইকে বাঁচাবার? আছে, একটা উপায় আছে, কিন্তু সে যে বড়ই কঠিন উপায়। তুমি কি পারবে এই বিপদের হাত থেকে রাজাকে রক্ষা করতে? বলো মা, তুমি আমাকে বলো। তুমি, আমার বিশ্বাস আমি সকল বিপদের হাত থেকে রাজামশাইকে রক্ষা করতে পারবো। এখান থেকে 2 ক্রোশ দূরে এক দেবীর মন্দির আছে। যদি এই রাজ্যের কোনো মানুষ নিজের ছেলেকে নিজে হাতে হত্যা করতে পারে, তবেই রাজার বিপদ কাটবে, রাজার মঙ্গল হবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি দেখবে একদিন ঠিকই তুমি রাজবাড়িতে শান্তিতে বাস করতে পারবে। তুমি বলছো এই কথা? এও কি সম্ভব? এইরূপ ঘটনাও কি বাস্তবে সম্ভব? এ তুমি কি শোনালে? তুমি চিন্তা করো না মা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি চললাম। বীরবর আমার বিপদের কথা শুনে নিজের গৃহে ঢুকলো কেন? কি করতে চাইছে ও? তোমাকে জানতেই হবে। এ তুমি কি শোনালে আমাকে? এ যে একদম অবিশ্বাস্য। এমন বাণীও কি সম্ভব? আমার কথা কি তোমার অবিশ্বাস্য মনে হচ্ছে? আমি তোমাকে অবিশ্বাস করি না, কিন্তু কিছু করার আগে আমি আমার খোকাকে জানাতে চাই। বেশ বেশ, তোমাকে এই কাজে আমি বাধা দেব না। তুমি খোকাকে সব বলে দাও। খোকা, খোকা, বলো মা, কি হয়েছে? তোমাকে এমন উতলা দেখাচ্ছে কেন? বলো, বলো না মা, কি হয়েছে? বলো আমাকে। খোকা, সোনা আমার, তোকে কিছু বলবে তোর বাবা। বাবা বলবে? বলো, বলো না বাবা, কি বলবে? খোকা, তোকে আমি যা বলবো তুই খুব মন দিয়ে শুনবি। বলো বাবা। কে তুমি মা? তুমি এই অবস্থায় এই নিশুতি রাতে এখানে কি করছো? আমি দেবী মূর্তিতে পূজিত রাজলক্ষ্মী। আমার আজ নিজেকে খুব অসহায় লাগছে। আমি এখন কোথায় যাব? এই রকম অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আমি তাই রাজবাড়িতে আর থাকতে পারবো না। তাই আমি চলে যাচ্ছি রাজবাড়ি ছেড়ে। কিন্তু মা, তুমি চলে গেলে রাজামশাই মারা যাবেন, তার কি হবে? মা, কোনো উপায় কি নেই রাজামশাইকে বাঁচাবার? আছে, একটা উপায় আছে। বলো মা, তুমি আমাকে বলো। তুমি, এখান থেকে 2 ক্রোশ দূরে এক দেবীর মন্দির আছে। যদি এই রাজ্যের কোনো মানুষ নিজের ছেলেকে নিজে হাতে হত্যা করতে পারে, তবেই রাজার বিপদ কাটবে, রাজার মঙ্গল হবে।
ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি দেখবে একদিন ঠিকই তুমি রাজবাড়িতে শান্তিতে বাস করতে পারবে। আমি প্রস্তুত বাবা। না, কিছুতেই না, আমি কিছুতেই হতে দিতে পারবো না। আমি আমার সন্তানের মৃতদেহ কিছুতেই দেখতে পারবো না নিজের চোখে। কিন্তু কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। আমাকে তুমি কিছু বোঝাতে পারবে না। আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দেব না। আমি যে ওর মা। আমিও যে ওর পিতা। তুমি পিতা হয়ে এই কথা কি করে বলছো? আমি যে তোমাকে বুঝতে পারছি না। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হয়ে আমার কথা শোনো। এমন অবুঝের মতন কথা বলো না। আমি অবুঝের মতো কথা বলছি? তুমি পিতা হয়ে নিজের পুত্রকে পূজোর জন্য উৎসর্গ করতে যাও, এরপরেও তুমি আমাকে বলছো শান্ত থাকতে। আমার কথাটা তুমি একটু শান্ত হয়ে শোনো। এরপরেও কিছু বাকি আছে তোমার বলার। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি কথা বোঝাবে তুমি? আমি যা বলবো সেটা ঠান্ডা মাথায় ভেবে দেখো। খোকার প্রাণ দেবীকে উৎসর্গ করতে হবে, তা না হলে রাজা এবং রাজত্ব বাঁচাবার জন্য অন্য কোনো রাস্তা নেই। রাজা এবং রাজত্বকে বাঁচাতে গেলে আমাকে এই রাস্তা অবলম্বন করতেই হবে। আমি রাজার দাস। প্রয়োজন হলে আমি নিজের প্রাণ ও রাজার জন্য উৎসর্গ করতে পিছপা হব না। না, এসব তুমি কি বলছো? মধুমালা, আমি রাজার অনুগত। রাজার গরিমা রক্ষা করতে গেলে আমাকে এই রাস্তা অবলম্বন করতেই হবে। কিন্তু স্বামী, রাজার অন্যায়ের জন্য আমার সন্তানের প্রাণ কেন যাবে? সে তো কোনো অপরাধ করেনি। রাজার অপরাধের জন্য রাজার শাস্তি পাওয়া উচিত। রাজা মশাই অন্যায় করেছেন, কিন্তু আমরাও কি অন্যায় করছি না? আমরা অন্যায় করছি? দেখো, এতদিন তো রাজা মশাই আমাকে শত শত স্বর্ণ মুদ্রা দিয়েছেন। তিনি আমাকে সাহায্য করেছেন। এখন যখন রাজার জীবন সংকট, তখন আমাদের উচিত না রাজাকে রক্ষা করা? হে ভগবান, আমার সন্তানকে রক্ষা করো। ভগবানের উপর আস্থা রাখো। ভগবান সকলের ভালোর জন্যই সব কিছু করেন। কিন্তু আমার খোকা। তুমি কেবল খোকার কথাই চিন্তা করছো। তুমি কি এটা একবারও ভাবছো না যে যদি রাজা মশাইয়ের মৃত্যু হয় তার রাজ্যের কি হবে? আমাদের পুত্রের প্রাণ দেবীর পুজোতে উৎসর্গ হবে, এমন ভাগ্য কজনের হয়? আমাদের ছেলের প্রাণের বিনিময় রাজার রাজ্য রক্ষা পাবে। আমি তোমার কাজে বাধা দেব না, কিন্তু তুমি যেখানে আমার সন্তানকে নিয়ে যাবে আমিও সেখানে যাব। আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। ঠিক আছে, চলো, আর দেরি করো না। আমি আমার সন্তানকে মৃত অবস্থায় কিছুতেই দেখতে পারবো না, তাই আমি নিজেকে আগে হত্যা করলাম। কিছু বোঝার আগেই বীরবরের স্ত্রী স্বামী এবং পুত্রের সামনে নিজেকে হত্যা করল। এরপর বীরবর তার কথা মতো নিজের পুত্রকে হত্যা করল এবং সব শেষে নিজেকেও নিজের হাতে হত্যা করল। আমি সত্যিই অপরাধী। শুধুমাত্র আমার অন্যায়ের জন্য বীরবরের পরিবারকে আজ শেষ হতে হলো। না, আমি আর বেঁচে থাকবো না। আমিও নিজেকে শেষ করে দেব। তোমার
তোমার আত্মত্যাগে আমি খুশি হয়েছি। বলো তুমি কি বর চাও? আমি কিছু চাই না, শুধু চাই বীরবরের পরিবার আবার প্রাণ ফিরে পাক। তোমার মনস্কামনা পূর্ণ হোক। এরপর মা কালীর কথা মতন বীরবরের পরিবার জীবন্ত হয়ে উঠল এবং রাজা তার অর্ধেক রাজ্য বীরবরকে দান করলেন। তারপর আবার কি, বীরবর হয়ে উঠল রাজার প্রাণের সখা। কারো কোনো অভাব রইল না, সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো। বাহ, মধুরেণ সমাপয়েত। এবার মহারাজ আমার প্রশ্নের উত্তর দিন। বলো বলো বেতাল, কি প্রশ্ন? রাজা এবং বীরবরের মধ্যে কে বেশি মহান মহারাজ? অবশ্যই রাজা। কেন মহারাজ? বীরবর রাজার সেবক, রাজার সেবায় সে প্রাণ ত্যাগ বা সন্তান ত্যাগ করবেই। কিন্তু রাজা, প্রজার জন্য রাজার এমন আত্মত্যাগের ঘটনা সত্যি অসাধারণ। তাই রাজাই মহান। সঠিক উত্তর মহারাজ, সঠিক উত্তর। শর্ত অনুযায়ী আপনি আর আমাকে বেঁধে নিয়ে চলতে পারবেন না। আমি চললাম মহারাজ, আবার আমার ওই শিরিষ গাছে। বিদায় মহারাজ, বেতাল! বিদায়! বেতাল! চাঁদের বুড়ি